আমি একটা কথা বলবো? হ্যাঁ বল না। মা, আমার মনে হয় না বাবাকে বাড়িতে আনাটা ঠিক হবে। হসপিটালে বাবার চিকিৎসার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থাও আছে, সেটা মনে হয় না বাড়িতে সম্ভব হবে। হ্যাঁ রে শ্যামা, এই কথাটাও তো দাদুভাই ভুল কিছু বলছে না। হ্যাঁ রে শ্যামা, তার চেয়ে বরং ডাক্তারবাবু যদি পারমিশন দেন আমরা হাসপাতালে গিয়েই না হয় নিখিলের সাথে দেখা করে আসবো। মেশমশাই, আপনারা সবাই কেন এত ভয় পাচ্ছেন? ছোট ঘরটা নিরাপদেই থাকবে। আর মা, আমার উপর তোমরা একটু ভরসা রাখো। আমায় পেরিয়ে ছোট ঘরটাকে কোনোদিনও কোনো বিপদ স্পষ্ট করতে পারবে না মা। এইটুকু ভরসা তোমরা আমার উপর রাখো। সে জানি রে, তুই যা ভালো বুঝবি তাই করবি, কেমন? ও মা শোনো না, আমাদের তো এখনো কালাশোধ চলছে, তো সব নিয়ম কানুনগুলো হয়তো করতে পারবো না, কিন্তু তবুও মানে রথযাত্রাটা তো আমাদের পালন করতে হবে। বলো, যেটুকু না করলে না সেইটুকু ব্যবস্থা করেছি কিন্তু আমি। তুই হলে গিয়ে আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, আমার ঘরের লক্ষ্মী যা ভালো বুঝবে তাই করবে। আমার ঘরের যাতে মঙ্গল হয়, আমার ঘরের লক্ষ্মী তো তাই চাইবে, তাই না? মা, সত্যি যদি লক্ষ্মী হতে পারতাম তাহলে কি আমার স্বামীকে আজকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হতো? ও মা, অমন কথা বলতে নেই। ছি ছি, অমন কথা বলছিস কেন? কষ্ট পাচ্ছিস কেন? এ হলো কপালের ফের। কপালে লেখা থাকলে কে কন্যাবে বলতো? হ্যাঁ, তুই না থাকলে আমার নিখিলকে আমি ফিরে পেতাম? আর শুধু একবার নাকি, কতবার বলতো তুই আমার নিখিলকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিস, কতবার ওকে রক্ষা করেছিস। তুই আমার ঘরের লক্ষ্মী, তুই থাকলে আমার নিখিল ঠিক থাকবে। আমার প্রতি তোমাদের এই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি রাখতে পারি, আর তোমার ছেলেকে যেন সারা জীবন আমি এইভাবে আগলে রাখতে পারি। কৃষ্ণের কাছে শুধু এইটুকু চাই না, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এই ফাইলটা ওনার আলমারি থেকে পাওয়া গেছে। এখানে ভুয়ো অ্যাকাউন্টসের ডিটেলস রয়েছে, আর 2-1 দিনের মধ্যে আপনাদের কারুর অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। কেন কৃষ্ণ, কেন কেন বারবার আমার সঙ্গে এরকম হয় বল? কেন হয় আমার সঙ্গে বারবার এরকম? ওই একটা ছবি দেখেছিলাম না, একটা মেয়ে বাবার সঙ্গে, ওই বিদেশে সেমিনারের মেয়েটা, কি যেন নাম, রশনি না কি? হ্যাঁ, রশনি চক্রবর্তী। যে লোকটা বাবাকে মারার জন্য ডাক্তারদেরকে পয়সা দিয়েছিল, সে হলো এই মেয়েটার বাবা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ছোট করে, আর কিচ্ছু চাই, আর কিচ্ছু না। আমার শুধু তোমাকে প্রয়োজন। আমার যে তোমার কাছে অনেক কিছু জানার আছে। হ্যাঁ ছোট করে, তোমার শ্যামা আর মুখ বন্ধ করে অন্যায় সহ্য করবে না। এবার তোমার শ্যামার সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হ্যাঁ, আমাকে জানতেই হবে, জানতে হবে যে ওই রশনি চক্রবর্তীর বাবা অমরেন্দু চক্রবর্তী কেন তোমাকে মারতে চেয়েছে। আর ওনাকে এটাও বুঝিয়ে দিতে হবে, শ্যামা চৌধুরী ভয় পেয়ে পিছু হটার মেয়ে না। ও আছে, ও ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ওর পরিবারকে রক্ষা করার জন্য। এই শ্যামা চৌধুরী বেঁচে থাকতে এটুকু আজ ও পরিবারের একটা মানুষের গায়ে লাগতে দেবে না। এবার আমিও দেখব আমার প্রত্যাঘাত কি করে সামলায় অমরেন্দ্র চক্রবর্তী।
নিন, পুজোটা সমাপ্ত হয়েছে। জগন্নাথ দেবকে মাসির বাড়ি রেখে আসার পালা। রথ টানতে নিয়ে যাবেন তো? হ্যাঁ ঠাকুরমশাই, সে তো নিয়ে যেতেই হবে। বলছি ঠাকুরমশাই, আমাদের তো কাল ঔষধ, আমরা কেউ রথ ধরবো না। তো কৃষ্ণা আর অনিরুদ্ধ অন্য গোত্র, ওরা রথ টানুক। আরে শিবা শোন না, বাবা তুইও যা ওদের সঙ্গে। কাম্মা, আমি কিন্তু একটা কথা বলে দিলাম, রথ টানি আর না টানি আমি কিন্তু ওদের সাথে বেরোবো। মেশো দাদু, তুমিও যাবে তো? হ্যাঁ রে, আমি যাবই তো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমরা সবাই যাব। আনন্দ করাটা হলো আসল বিষয়, রথের ধরে নাই বা ধরলে। ও বাবা, আমি এই হাঁটু নিয়ে অতখানি হাঁটতে পারবো না বাপু। উফ, তুমি গাড়িতে যাবে দিদি, আমরা হাঁটবো, তুমি পাশে আস্তে আস্তে গাড়িতে যাবে। আমি একটা কথা বলতে পারি? এই শিবা, সব ব্যাপারে তোমাকে কথা বলতে হবে তাই না? সব ব্যাপারে ইনভলভ হয়ে না। এ কে অশোক, এভাবে বলছিস কেন? ও যা বলতে চাই বলুক না। তাছাড়া আমাদের পরিবারের ক্ষতি চেয়ে তো কোনো কথা বলেনি ও কখনো। ও ছোট দাদু ভাই, তোমার মা তো তোমার উপর ভরসা করেন, তাহলে এত সংকোচ কেন করছো কিছু বলবার আগে? তুমি বলো না কি বলতে চাও। বলছি কি, এই বছর বাড়ির বাইরে রথ টানাটা কি খুব দরকার? আমরা তো বাড়ির ভিতরেই টানতে পারি। মায়ের কথা অনুযায়ী তো আমি, বোন আর অনিরুদ্ধদাই টানতে পারবো। তো আমরা রথ টানতাম আর তোমরা দেখতে বাড়ির ভিতরে। হ্যাঁ, সেটাও তো হতে পারে। এত বোকা বোকা কথা বলিস কেন শিবা? বাইরে না গেলে রথ টানবো কি করে? তাছাড়া জগন্নাথ দেব তো আজই মাসির বাড়ি যাবেন, তো বাড়িতেই যদি রথ টানা হয় তাহলে কি করে হবে সেটা, তাই না বলো মা? সেই তো, সেও তো ঠিকই। ঠাম্মি, আমার মনে হয় শিবা যেটা বলছে সেটা ঠিকই বলছে। বাবা অনিরুদ্ধ, তোমার আবার কি হলো? আজ হঠাৎ শিবাকে সাপোর্ট করছো? সৃজনী, শিবা যখন কিছু ভুল করেছিল তখন আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আজ যখন আমার মনে হচ্ছে ও ঠিক কথা বলছে, তখন নিশ্চয়ই আমি সেটাও বলবো। ও বুদ্ধিমানের মতো কথা বলছে। ঠাম্মি, মা, আমার মনে হয় এই বছরটা আমাদের হুট করে এরম বাড়ির বাইরে বেরোনো উচিত না। হ্যাঁ শিবা কিন্তু ঠিকই বলেছে, মানে এখন যদি সবাই মিলে বাড়ির বাইরে চলে যায়, কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। তার থেকে বরং আমরা, সেটা কিন্তু একদম ঠিক কথা, সবাই বরং নিরাপদেও থাকতে পারবে। কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় হবে? ওবার দিদি বলছি শোনো না, বাড়ির ওই পেছন দিকটার ব্যবস্থা করলে হয় না? দেখো আউট হাউস গুলো তো ফাঁকাই থাকে, কত জায়গা বলো তো। আর মা, রথটা না হয় আমরা বাগান দিয়ে টেনে নেব। ও মা, তাহলে তো খুবই ভালো হয়। আমি বাবু এই হাঁটু নিয়ে তো বেশি দূর হাঁটাহাঁটিও করতে পারতাম না, আমার জন্য তো ভালোই হলো, বাড়ি বসেই রথ টানা দেখতে পাবো। ও ঠাকুর মশাই, বলছি যে একটা কাজ করলে হয় না, মানে এই আমাদের বাগানের চারধারে একটু রথ টেনে নিলে নিয়ম রক্ষা হবে না? হবে কি বলুন না? যখন যেমন পরিস্থিতি মা, এই একটু আধটু আচার পরিস্থিতির মতো বদলাতেই হবে। হ্যাঁ মামা, আপনারা বলছে ঘরের মধ্যেই রথ টানবেন। আচ্ছা ঠিক আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ম্যাডাম, একজন ডাক্তারকে কি ডেকে আনবো যিনি এই কেবিনে চার্জে আছেন, কিংবা নার্স? না থাক, তার দরকার পড়বে না। না মানে কেউ একজন এলে ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনি জানতে পারতেন এই আর কি। আপনার কি করে মনে হলো যে আমি সব বিষয়টা বুঝে নিতে পারবো না? সরি। শুনুন, মেন্টাল হেলথ কিন্তু চিকিৎসা বিজ্ঞানের আওতাতেই পড়ছে। দয়া করে আমার কাজটা আমাকে করতে দিন। না আসলে আমি আমার কাজটা করেই এখান থেকে চলে যাব, আপনাকে সেসব নিয়ে কিছু ভাবতে হবে না। আপনি এখন আসুন। মানে আমি কি তাহলে বাইরে অপেক্ষা করব? অবশ্যই। আসলে কি বলুন তো, আমি তো এখন চেক আপ করবো, তো আমার চোখের সামনে কনস্ট্যান্ট যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে আমি ঠিক স্বচ্ছন্দ বোধ করবো না। আসলে ম্যাডাম, আমরা সবাই তো ওনার নিরাপত্তার জন্যই তো এখানে। কিসের নিরাপত্তা বলুন তো? শরীরটাকে বাঁচিয়ে রাখলেই সব হবে, মনের ভয় দূর করতে হবে না। আপনি চিন্তা করবেন না, আমার চেক আপ হয়ে গেলে প্রত্যেকটা রিপোর্টের একটা করে কপি আপনার হাতে দিয়ে তবেই আমি বেরোবো।
আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তোমরা কিন্তু যে যার পজিশন সে যার বজায় রাখবে, ঠিক আছে? কেউ সরবে না কিন্তু, ওকে? আচ্ছা শোনো, এই কেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চোখ কান করে রাখবে প্রত্যেকে, দুজনকেই বলছি। আমি আসছি, হ্যাঁ? এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। ওকে স্যার। ফায়ার অ্যালার্ম বাজছে মনে হচ্ছে, আগুন লেগেছে। এসো এসো, চলো 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 চলো। আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছে? এইদিকে এসো 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 এসো। কোথায় গেল সবাই? আরে কোথায় গেলে সব তোমরা? স্যার কোথায় গিয়েছিলে? স্যার ফায়ার অ্যালার্ম বাজছিল, ভাবলাম আগুন লেগেছে, তাই তাই এত যদি ভয় তবে চাকরি ছেড়ে দাও। স্যার আমি এখনই দেখেছি স্যার, আমি কি নিখিল বাবু কোথায়? আর ওই ডাক্তার ম্যাডাম? মরেছে স্যার, নেই। নেই মানে? স্যার পালিয়েছে। পালিয়েছে? হ্যাঁ স্যার, ওই মেয়েটি নিখিল বাবুকে নিয়ে পালিয়েছে। পালিয়েছে মানে? একটা কাজ করো, তুমি ওদিকটা যাও। এই তোমরা দুজন ওদিকে যাও তো, তুমি আমার সঙ্গে এসো। কই একদম বাজে কথা বলবেন আমাকে। আমি কিন্তু খুব ভালো করেই জানি তুমি শ্যামা আর অনিরুদ্ধ মিলে কিছু একটা প্ল্যান করছো। বাড়িতে সবাই কান্নাকাটি করছে আর শ্যামা হাওয়া হয়ে গেল। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? বুঝে গেলে তো ভালোই হলো। আপনার যা মনে আসছে আপনি তাই ভেবে নিন, এবারে আমাকে ছাড়ুন। এই শিবা, পাকামি নয়, যে প্রশ্ন করছি
উত্তর দাও চুপচাপ। আমাকে আড়ালে রেখে কিসের এত প্ল্যানিং তোমাদের? হ্যাঁ, কি প্ল্যান করছো? শ্যামার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই না? তুমি সবটা জানো, বলো আমাকে শিবা প্লিজ। আরে বাবা, বললাম তো আমি কিছু জানি না। বারবার এক প্রশ্ন কেন করছেন আপনি? আচ্ছা শিবা, একটা কথা আমাকে বলো তো, এই পুরো চক্রান্তটা শ্যামা করছে, তাই না? মানে নিখিলকে সরিয়ে নিয়ে যাওয়া, এসব শ্যামারই প্ল্যান, তাই তো? চক্রান্ত মানে আপনি কি চোখে দেখতে পান না? মা যখন শুনলো যে বাবাকে কেউ তুলে নিয়ে গেছে, মা তখন কান্নাকাটি করছিল, মায়ের হাত পা কাঁপছে। ছাড়ো তো, কান্নাকাটি করছিল। শ্যামা লোকের চোখে ধুলো ফেলে দিতে পারে, এর আগে অনেকবারও করেছে। তুমি কি বাবা আমি বিশ্বাস করছি এসব? শিবা, তুমি আমায় ক্লিয়ারলি বলো, এইসবের মধ্যে তুমি যুক্ত আছো কি নেই? মানে এই চক্রান্তের মধ্যে তুমি যুক্ত আছো কি নেই? পরিষ্কার করে বলো আমায়। মৌনতাই সম্মতির লক্ষণ, জানো তো? তোমার চোখ বলে দিচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ। কে? তুমি কিন্তু ভুলে যাও না শিবা, তুমি এই বাড়ি পেয়েছো আমার জন্য। নিখিলকে বাবা বলে ডাকছো, শ্যামাকে মা বলে ডাকছো, শুধুমাত্র আমার জন্য। আমার জন্য তুমি বেঁচে আছো, তাই আমাকে লুকিয়ে কোনো কাজ করার চেষ্টা করো না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। বলো শ্যামার প্ল্যান কি? কোথায় লুকিয়ে রেখেছি নিখিলকে? চুপ করে থেকো না শিবা, উত্তর দাও। শ্যামা নিজেই নিখিলকে কোথাও একটা নিয়ে গিয়ে রেখেছে। আপনার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? কোত্থেকে পাচ্ছেন এসব গল্প আপনি? মা বাবাকে লুকিয়ে রাখবে আর এই বাড়ির লোকগুলো যে টেনশন করবে, সেটা মায়ের কাছে কিছু নয়। বুঝলাম, একটা কথা আমাকে তুমি বলো তো, তাহলে শ্যামা গেল কোথায়? না মানছি আমাকে ভরসা করে না, কিন্তু তোমাদের তো ভরসা করে, তোমাদেরও না নিয়ে চলে গেল। কোনো উত্তর আছে তোমার কাছে? এবারে একটা কথা আপনি না কান খুলে শুনে রাখুন। আমি যে কটা দিন মাকে দেখেছি, চিনেছি, আর এইটা বুঝতে পেরেছি যে মা খুব বুদ্ধিমতী। তাই আপনাদেরকে যদি কোনো কাজ মা বলে বা না বলেও করে না, কোনো ভুল কাজ করবে না, যা করবে ঠিক করবে। তাই দয়া করে আমার মাথাটা খেতে আসবেন না। যদি আমার মাথাটা গরম হয়ে যায়, তখন কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আসলাম। আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর মৃত্যুর কথা ভুলে উচ্চারণ করবেন? করবো 100 বার করবো।
কারণ আমি আমার মেয়েকে, এই যে আমার মেয়েকে দেখছো, আমার মেয়েকে আমি কথা দিয়েছি যে নিখিলকে আমি ওর কাছে পাঠাবো। কথা দিয়েছি আমার মেয়েকে যে ও আর নিখিল পরপারে একসঙ্গে থাকবে, আর সেটা দেখে না আমি খুব শান্তি পাবো। খুব তাই আমি যখন আমার মেয়েকে কথা দিয়েছি সেই কথা তোমায় রাখতেই হবে। পারবেন না, কিন্তু মেয়ের আত্মার শান্তি চাইলে আমাকে সবটা খুলে বলুন, কি হয়েছিল? শুনতে চাও? ওকে, শোনো তাহলে। আমার মেয়ের জীবনে আমি ছাড়া আর কেউ ছিল না, আর আমার ছোট্ট মেয়েটা এই নিখিলকে একদিন ভালোবেসেছিল, খুব ভালোবেসেছিল, সংসার করার স্বপ্ন দেখেছিল। যদিও নিখিল বয়সে আমার মেয়ের চেয়ে অনেক বড় ছিল, তাও 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 আমার ছোট্ট মেয়েটার আবদার আমি মেনে নিয়েছিলাম, জানো? কিন্তু এই নিখিল কি করেছিল? আমার মেয়ের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল। এইটুকু এইটুকু আমার স্বামীর অপরাধ ছিল? ও আমাকে ভালোবাসতো, তাই আর অন্য কাউকে ভালোবাসতে পারেনি, আর এটা ওর দোষ? দোষ দোষ, এটাই ওর দোষ। তার জন্য কি হয়েছিল জানো? আমার এই অভিমানী মেয়েটা শুধুমাত্র এই নিখিলের জন্য অভিমান করে এই পৃথিবী থেকে চলে গেছে, শুধুমাত্র এই নিখিলের জন্য। তাই আমিও ঠিক করে দিয়েছি নিখিল চৌধুরীর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, আমি ওকে থাকতে দেব না। দরকার হলে আমি নিজে। অমরেন্দ্র বাবু, নামিছি। দুর্বল লোকেদের আমরা আঘাত করি না। দেখুন, আপনার মেয়ের অকাল মৃত্যু নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য আমার স্বামী দায়ী হতে পারে না। দেখুন, আমি আমার স্বামীকে খুব ভালো করে চিনি, ওর জন্য কোনোদিনও কারোর কোনো ক্ষতি হয়নি, আর হবেও না। আমার স্বামী কারোর মৃত্যুর কারণ হতেই পারে না। না শ্যামা চৌধুরী, তুমি জানো না, কিচ্ছু জানো না। তুমি যদি সব জানতে তাহলে আমি নিশ্চিত তুমি নিজেই নিজের স্বামীকে আমার হাতে তুলে নিতে। না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার স্বামী কোনো অন্যায় করতে পারে, তাই আমি নিজের জীবন দিয়ে হলেও আমার স্বামীকে বাঁচাবো। আর আমার স্বামী যেদিন আবার কথা বলতে পারবে, সেদিন আমি ওর মুখ থেকেই শুনবো এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য এত বড় পাপ করতে আপনার একবারের জন্য হাত কাঁপেনি। আর তার আগে পর্যন্ত আমি আপনাকে সময় দিলাম, আপনি প্রমাণ করুন যে আপনার মেয়ের মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী। আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, তার আগে আপনি আমার স্বামীকে ছুঁতেও পারবেন না, মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী।
মা। এই তো শিবা, কেউ তোকে দেখতে পায়নি তো? না মা, দাঁড়াও আগে বাবাকে নামাই, তারপর তোমার সাথে কথা বলছি। শিবা সাবধানে। আস্তে 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 মিছি। বলছি এই জায়গাটা সহজে কারোর মাথায় আসবে না। এটা আমাদের ফ্যাক্টরির বহুদিনের বন্ধ হয়ে যাওয়া একটা জায়গা। শোনো, তোমাদের কোনো অসুবিধা হবে না, ভেতরে সব ব্যবস্থা করা আছে। তুমি ছোট ঘর থেকে নিয়ে যাও। ওকে শ্যামা, আপনি চিন্তা করবেন না, নিখিল বাবুকে আমি যত্নেই রাখবো। মা চিন্তা করতে হবে না, আমিও তো এখন এখানে আছি। আর আজ থেকে রাতে আমি বাবার সাথেই থাকবো। বাবার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেবো না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়। মিছি দেখো, এখানে কেউ আসে না ঠিকই, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা নিরাপদ হবে না। তুমি এক কাজ করো, ছোট ঘরটাকে নিয়ে ভেতরে ছাড়। চিন্তা করো না ছোট কর্তা, তোমার শ্যামা থাকতে তোমাকে কোনো শত্রু ছুঁতে পারবে না। তোমার শ্যামা তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। মা, তোমার কিন্তু বাড়িতে না ফেরা নিয়ে সবাই খুব দুশ্চিন্তা করছে, অনেক কথাবার্তাও চলছে। জানি শিবা, সবটাই বুঝতে পারছি। তুমি হয়তো সবটা জানো না মা, আরও একটা বিষয় এবার আমি তোমাকে বলে দিতে চাই। জানি এই কথাগুলো শোনার পর তুমি আমাকে আর কোনোদিনও বিশ্বাস করবে না, কিন্তু তাও আমি এই কথাগুলো তোমাকে বলতে চাই। শিবা, আমি জানি শিবা, তুই যেটা আমাকে বলতে চাইছিস সেটা হয়তো আমি বুঝতে পারছি। না মা, এই বিষয়টা তোমার জানার কথা নয়। তাও আমি জানি শিবা, মেজ দাদা তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, তাই তো? যেদিন তুই আর মেজ দাদা টাকা নিয়ে কথা বলছিলি, সেদিন তোদের কথার অনেকটাই আমি শুনে ফেলেছিলাম। মা, তারপরেও? হ্যাঁ, তারপরেও তোকে অবিশ্বাস করতে আমার ইচ্ছা করেনি রে। মা, তুমি কেন নিচে নেমে এলে? আমি তো যাচ্ছিলাম তোমার কাছে। দেখতেই তো পাচ্ছি যাচ্ছি।
তোর জীবনে এখন অনেক দরকারি লোক হয়েছে না, সমস্ত দরকারি কথা বলে তারপর অদরকারি মানুষটাকে বলতিস তার ছেলের খবর। হ্যাঁ বল না, কিসের চেষ্টা করছিলি? ওই চেষ্টা, সেই চেষ্টা কোথায়? আমার নিখিল কোথায়? তাকে পাওয়া যাচ্ছে না কেন? মা তুমি কেন এরকম করছো? পাওয়া যাবে। আর আমি তো তোমাকে বলেছি না, আমি বেঁচে থাকতে তোমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি তো তোমাকে কথা দিয়েছি। তারপর সেই কথাতেই তো ভুলেছি মা, সেই কথাই তো ভুলে আছি। কোথায় সেই কথা? কোথায় দাম? কোথায়? আমার নিখিল নিশ্চয়ই ফিরে এসেছে। তুই যখন আমাকে কথা দিয়ে গেছিস, কোথায় কোথায় সে? মা মা শোনো, কোথায় তুই? এরকম করো না মা। তুমি কেন এরকম করছো? একটু শান্ত হও মা। ও আসেনি মা, কিন্তু আমি তো তোমাকে বলছি ও আসবে। মা তুমি এরকম করো না। শোন শ্যামা, এই সমস্ত মন ভোলানো কথা না অবসর সময় খুব ভালো লাগে আমার শুনতে। এখন ভালো লাগছে না বিপদের সময়। এভাবে কথা বলিস না মা। মা তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? কিভাবে বলবো? কিভাবে বলবে একটা মা কথা? যে মায়ের ছেলে হারিয়ে গেছে নিখোঁজ, সে আর কিভাবে কথা বলতে পারে বলতো? তোর পছন্দ মতো কথা বলবো? তুই যখন তখন উধাও হয়ে যাচ্ছিস। কোথায় আমার ছেলেটা? বলে গেলি যে আমার ছেলেটাকে নিয়ে ফিরবি, ফিরেছিস কোথায়? আমার শূন্য হাত তো, ফিরিয়ে দে আমার ছেলেকে। ফিরবে মা, তুমি দেখো ছোট করতে ঠিক ফিরবে। ফিরবে? ফিরবে বলছিস তুই? ভবিষ্যতের কথা? আমার হাতে অত সময় নেই, আমার ছেলেকে এক্ষুনি ফিরিয়ে দে। আমার অসুস্থ ছেলেটা কোথায় পড়ে আছে? কারা ওকে তুলে নিয়ে গেছে? তুই বলছিস চেষ্টা করছি চেষ্টা করছি। মা বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমি চেষ্টা করছি। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তাহলে কে করবে বলো? বিশ্বাসের দোহাই দিচ্ছিস? সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল এই মা তোকে। এখন আর করি না বিশ্বাস, হচ্ছে না বিশ্বাস আমার তোকে। এখন আমার উল্টে মনে হচ্ছে আমার এই সমস্ত অনার সৃষ্টির জন্য তুই দায়ী। তুই এই তো কাজ হয়েছে। যা বিষ ঢেলেছি মায়ের কানে, কাজ হয়েছে মনে হচ্ছে। শ্যামা তুমি যতই চেষ্টা করো, মা তোমার কথায় আর ভুলবে না। আমার ওষুধে কাজ হয়েছে। মা তুমি আমাকে এভাবে বললে? এই সব কিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দায়ী, তুই। ঠাম্মি তোমার হঠাৎ করে কি হয়েছে? ঠাম্মি তোমার কি হয়েছে? মাকে তুমি এভাবে কেন বলছো? বাবার বুকে গুলি লাগার পর থেকে তো মা সবটা একা হাতেই সামলাচ্ছে। ঠাম্মি মাই তো সব ঠিক করে রেখে। ছাই ঠিক করেছে, ছাই 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 ঠিক করেছে। তোর মা কি ঠিক করেছে? উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, খালি বলছে নিখিলকে খুঁজে পেয়েছে, শুধু আমাকে স্তোক বাক্য শোনানো। কিচ্ছু ঠিক করেনি। তুই জানিস তোর বাবা কোথায়? জানিস? তাহলে আমাকে বল, আমাকে নিয়ে চল। আমি জানি আমার ছেলে কোথায় আছে। আমি জানি না আদৌ বেঁচে আছে কিনা তোর বাবা। একটা অসুস্থ ছেলে হাসপাতাল থেকে উধাও হয়ে গেল। উনি চেষ্টা করছেন। আমি জানি না আমার ছেলেটা আদৌ বেঁচে ফিরবে কিনা, সব শূন্য করে দেবে কিনা, সে কথাও তো কেউ বলছেন না। জানি না আরো কত বড় সর্বনাশ আমার জন্য অপেক্ষা করে আছে। মা মা তুমি এভাবে কেন বলছো বলো? এরকম করো না। দেখো তোমার তো শরীর খারাপ হবে এরকম করে। আমার উপর একটু ভরসা রাখো। তুমি দেখ আমি ছোট কর থেকে ঠিক ফিরিয়ে আনবো। আমি তো আছি মা, তুমি কেন এরকম করছো? তুই আছিস বলেই এত চিন্তা, তোকে ভরসা করেছি বলেই এত চিন্তা। তুই আছিস বলেই সব সমস্যারা আসছে তোর পিছু পিছু। তুই দেখ না, তুই যেই ফিরে এলি সমস্ত সমস্যা, সমস্ত বিপদ সব আমাদের সংসারে ভিড় করে এলো। আমি বোকা তাই বুঝতে পারিনি তোর জন্য আমার সংসারটা ভেসে যেতে বসেছে। আর তুই বলছিস আমি আছি? তুই আছিস বলি আমার জীবনে অশান্তি। তোকে আমি ঘরের লক্ষ্মী ভেবেছিলাম, এখন দেখছি তুই অলক্ষ্মী।
সামনে যে বিশ্বাস করেছিলাম তোকে। মা মা কি হয়েছে তোমার? কেন এরকম করছো? তুমি তুমি শ্যামাকে দোষারোপ করছো? ঠিক করেছি। কেন, কি ভুল করেছি আমি? আমি কোনো ভুল করিনি। আমি যা যা বলেছি সমস্ত ঠিক।